সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। এবারে ঢাকায় ফ্ল্যাট কেনা নিয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের মামলা। প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গুলশানের একটা মূল্যবান ফ্ল্যাট বিনামূল্যে যখন কাউকে ইস্টার্ন হাউজিং দিয়ে থাকে, 99 বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল, এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না। তালা ভেঙে হলে অবস্থান কুয়েট শিক্ষার্থীদের। ভিসির পদত্যাগ দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম গণতান্ত্রিক ছাত্র সংসদের। আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা এবং সিটি কলেজ পড়ুয়ারা। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক কাল। ফলাফলের উপর নির্ভর করছে দলটির পরবর্তী পদক্ষেপ। সরকারকে 5 বছর ক্ষমতায় যাওয়া নিজের বক্তব্য নয়, ব্যাখ্যা স্বরাষ্ট্র উপদেষ্টার। ব্যালট ছাপানো সহ বিভিন্ন ইস্যুতে ইসির বৈঠক। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উপর পুলিশের হামলা। কলম্বিয়া ইউনিভার্সিটির আরেক ফিলিস্তিনি শিক্ষার্থী গ্রেপ্তার। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ তদন্তে বিসিবিতে দুদকের অভিযান। খতিয়ে দেখা হবে বিগত বোর্ডের আর্থিক কেলেঙ্কারি আর দুর্নীতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আলাদা দুটি মামলায় শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট নেয়ার অভিযোগে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গুলশানের ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট নেয়ার অভিযোগ আনা হয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, রাজুকের 2 আইন উপদেষ্টার যোগসাজশে এই অপরাধ করা হয়। এই ঘটনায় টিউলিপ সহ ওই 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকালে সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মহাপরিচালক আক্তার হোসেন। গুলশানের একটা মূল্যবান ফ্ল্যাট বিনামূল্যে যখন কাউকে ইস্টার্ন হাউজিং দিয়ে থাকেন, অবশ্যই যেই প্রক্রিয়া অনুসরণ করে এটা দেবার কথা ছিল, এটি অ্যাকচুয়ালি রাজুকের লিজকৃত প্রপার্টি। এটা কাউকে 99 বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল, এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না। এদিকে মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার বিরুদ্ধে রাজুকের প্লট বরাদ্দের মামলায় দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। প্রতিবেদন দাখিলের জন্য 29 এপ্রিল তারিখ ধার্য আছে এবং নির্ধারিত তারিখে যদি তারা ওই প্রতিবেদনের প্রেক্ষিতে তামিল প্রতিবেদনের প্রেক্ষিতে বিচারিক আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে 1,55,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগের সাথে সম্পৃক্ত হয়েছেন সেটার বিস্তারিত রয়েছেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আবার উত্তপ্ত খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তালা ভেঙে হলে হলে অবস্থান নিয়েছেন তারা। গতরাতে সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা কার্যক্রম এবং হল আগামী মাসের শুরুর দিকে খোলার ঘোষণা দেওয়া হয়। এছাড়া গত ফেব্রুয়ারিতে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এসব সিদ্ধান্তই প্রত্যাখ্যান করে আজ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রায় 2 মাস ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে আবারও উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসে।
শিক্ষা কার্যক্রম শুরু ও হলগুলো খুলে দেওয়ার দাবিতে রোববার থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা কার্যক্রম আগামী 4 মে থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়। আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় 2 মে। এছাড়া গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরতরা। 37 জনকে বহিষ্কার এবং যে প্রহসনমূলক যেভাবে যে 2 মে হল খুলে দেওয়া হবে এই পুরো বিষয় সিদ্ধান্তকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি সকল শিক্ষার্থী। যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু এক দফা ঘোষণা করছি এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। পরে 6টি আবাসিক হলের তালা ভেঙে ঢুকে পড়েন ছাত্ররা। দীর্ঘদিন ধরে হল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন বলে জানান তারা। যতগুলো হল আছে সবগুলো হলের তালাই ভাঙবো, ঠিক আছে? এখনো আরো 4টা হল বাকি আছে, আমরা 4টা হলের তালা খুলে ভিতরে প্রবেশ করব। ঈদের পরে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস খুলে গেছে, সমস্ত ক্যাম্পাসের ক্লাসগুলো শুরু হয়ে গেছে। তাহলে কুয়েটের এমন কি অবস্থা হয়েছে যে একেবারে 1 মাস পর একেবারে 4 তারিখে যে হচ্ছে ক্লাসগুলো খুলবে? হলের তালা ভেঙে শিক্ষার্থীদের ঢুকে পড়াকে বেআইনি বলছেন উপাচার্য। পদে থাকা না থাকার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলেও জানান তিনি। এখন যদি ওরা ওইটা করে, এটা কাজটা বেআইনি হবে, এটুকু বলতে পারি যে কাজটা বেআইনি হবে। আমি জাস্ট সিন্ডিকেটে উপস্থাপন করবো। এখন সিন্ডিকেট যে সিদ্ধান্ত দিবে ওইটুকু আমি এক্সিকিউট করবো। আমি নিজে থেকে কোনো কিছু করতে পারবো। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে 26 ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে 24 ঘন্টার মধ্যে কুয়েট উপাচার্যের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিলের আলটিমেটাম সহ 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে এই দাবি জানান সংগঠনটির নেতারা। কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির অভিযোগ করেন, কুয়েটে হামলায় ভিসি কোনো পদক্ষেপ নেননি, দলীয় লেজুর বৃত্তি করছে প্রশাসন। অনতিবিলম্বে এই পরিস্থিতির উত্তরণ না ঘটলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সংগঠনটির সদস্য সচিব জাহিদ হাসান অভিযোগ করেন, উপাচার্য শুরু থেকে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করে বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন। দ্রুত ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে সম্মত না হলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে। শিক্ষার্থীরা যখন চাচ্ছে তাদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হোক, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ একটি দলের, আমরা যদি বলি ছাত্রদল, বিএনপি, তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। ঢাকা কলেজের 2 শিক্ষার্থীকে মারধরের জেরে মঙ্গলবার দুপুরে সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবে এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় 2 কলেজের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ওই পথে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কের একপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষকে সরিয়ে দিলে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুট ওভারব্রিজের নিচে, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ এবং উভয় কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থলে 2টা টিম আমরা ভাগ করে নিয়ে এক পক্ষ ঢাকা কলেজের দিকে চলে গেছে আর আরেক পক্ষ আমরা এখানে নিয়ে আসছি, যেন 2 পক্ষ আর মুখোমুখি না হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজে যারা তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে এবং সিটি কলেজে যারা তারাও ঢুকে গেছে। কিছু ছিল, এরা আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকাইছি। এখন এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে। এখন একেবারে সিচুয়েশন নর্মাল। সবাই জানে কিন্তু কেউই যেন জানে না, এমন একটা অবস্থায় পড়েছে রাজনৈতিক দল বিএনপি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে সংসদ নির্বাচন, তবুও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বৈঠক করবে দলটি। নেতারা বলছেন, বুধবারের বৈঠকে আশ্বস্ত হলে ভোটের লড়াইয়ের কৌশল ঠিক করবেন তারা, আর ফলাফল অন্যরকম হলে রোডম্যাপ চেয়ে কর্মসূচিতেও যেতে পারে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় হবার কথা এই বৈঠক। আরফিন শাকিলের প্রতিবেদন। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে সংসদ নির্বাচন।
এখন পর্যন্ত নির্বাচন নিয়ে একথাই বলে আসছেন প্রধান উপদেষ্টা ও তার দপ্তর। তবে এরকম সময়সীমায় পুরোপুরি আশ্বস্ত নয় বিএনপি। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। সামাজিক মাধ্যমে একটি গোষ্ঠী আবদার করেছেন তারা 5 বছর ক্ষমতায় দেখতে চান ডক্টর ইউনূসকে। এমন মনোবাসনা নিজের পোস্টেও লিখেছেন নাগরিক পার্টির সার্জিস আলমও। স্বরাষ্ট্র উপদেষ্টাও কথাচ্ছলে বলেছেন অনেকে চান এ সরকার 5 বছর থাকুক। বিষয়গুলো আরও অস্বস্তি তৈরি করেছে বিএনপি শিবিরে, যা সরকারের প্রেস নোটেও কাটেনি। পরিস্থিতি যখন তখন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ভোটের সুনির্দিষ্ট সময় ইস্যুতে তারা জানতে চাইবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। হতাশা অবিশ্বাস দূর করতে বুধবারই বসছেন তারা। ওনাকে বোঝাবো যে আপনার প্রতিশ্রুত মতো ডিসেম্বরে যে নির্বাচন আপনি দেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতিকে বলেছিলেন, সেই কথাগুলো যথাযথ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনি ঘোষণা দেন। নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশন দেন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ অন্যান্য কাজ সমাপ্ত করে। এই 5 বছরে ইউনূস সাহেবকে যারা ইউনূস সাহেবকে রাখার চেষ্টা করতেছে, এরাই একেবারে আনপপুলার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। ওনার সমগ্র অর্জন শেষ করে দেবে, পাশাপাশি দেশটাও শেষ করে দেবে। কারণ একটা আনইলেক্টেড গভর্নমেন্ট থাকতে পারে না। ইউনূস সাহেব থাকুক না, প্রধানমন্ত্রী হোক আর ইলেকশনের মাধ্যমে হোক না। বিএনপি নেতারা মনে করেন শেখ হাসিনার পতনের পর খুলে গেছে সংস্কারের পথ, কিন্তু এই সংস্কারের কথা বলে ডক্টর ইউনূসকে ভুল পথে নেয়ার চেষ্টা করছে কোনো দল, যাদের জনসমর্থন দুর্বল। খোলাখুলি কথা বলেই নিজেদের দলীয় কৌশলে যেতে চায় বিএনপি। আমরা এটা বুঝি না যে কম সংস্কার, অনেক সময় বলে ছোট সংস্কার এবং বড় সংস্কার। আমরা 31 দফা জাতির সামনে উত্থাপন করেছিলাম এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আরও 1-1.5 বছর আগে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রের কাছে, কিন্তু সংস্কারের নামে কারো এজেন্ডা বাস্তবায়ন হতে দিতে চাই না। হয়তো ইউনূস সাহেব নির্বাচন দেওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট আছেন, কিন্তু ওনার আশেপাশে যে আওয়ামী বাহিনী এখনও লুক্কায়িত আছে, তারা আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবকে অন্য পথে পরিচালনা করতে পারেন। এরকম সম্ভাবনা থেকেই আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। নেতারা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বেই বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। এরপর কি নির্বাচনের প্রস্তুতি নাকি নির্বাচনের জন্য কর্মসূচি নির্ভর করছে বৈঠকটির উপর। তার বক্তব্যের পরেই আমাদের অন্যান্য পরবর্তী পদক্ষেপ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি বৈঠক করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বুধবারের বৈঠকের আগে নিজেদের আলোচ্য সূচি নির্ধারণ করে বিএনপি। এছাড়া ঐকমত্য কমিশনের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকের বিষয়টিও গুরুত্ব পায় স্থায়ী কমিটির আলোচনায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমদ এবং সেলিমা রহমান। এছাড়া ভার্চুয়ালি যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান ও ডক্টর AZM জাহিদ হোসেন। বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনের ব্যবহার বেআইনি নয়, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। তিনি বলেন, শুধু মেঘনা আলম নয়, আরও কিছু ক্ষেত্রে আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মেঘনা আলমকে গ্রেপ্তারের ঘটনার জন্যই ডিবি প্রধানকে অপসারণ করা হয়নি। এ সময় তিনি সরকারের 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্য যেটা এসেছে সেটা তার নিজের নয় বলেও দাবি করেন। বলেন, এটা জনগণের কথা। বিতর্কিত বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে গ্রেফতার করা হয় মডেল মেঘনা আলমকে। এ নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রিট হয়েছে আদালতেও। এক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগকে বেআইনি মনে করেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার হচ্ছে। এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না। এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হচ্ছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। তবে একটা জিনিস নিশ্চিত
যে প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। মেঘনা আলমের ঘটনাকে কেন্দ্র করে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরানো হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় দাবি করেন প্রধান উপদেষ্টার 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্য তার না জনগণের। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের আগের দিনে অনুষ্ঠানে বাধা ও হামলার ঘটনা কাঙ্ক্ষিত নয় বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনাটা না ঘটেই উচিত ছিল, বাট যেহেতু ঘটে গেছে, এখন ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা চেষ্টা করব। চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন উন্নতির দিকে। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে ব্যালট পেপার ছাপানো সহ নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইলেকশন কমিশনের সচিব। আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, ফর্ম, প্যাকেট, আমাদের এনভেলপ, ব্যালট পেপার, অনেক কিছু লাগে এবং আপনার কতদিন লিড টাইম লাগতে পারে, এই হিসাবগুলোকে আমরা একটু নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য এই আলোচনাগুলো করেছি। একটা পর্যায়ে এসে নির্বাচনে যখন সিদ্ধান্ত হবে, তখন যেন আমরা পিছিয়ে না পড়ি। মে মাসের মাঝামাঝি শেষ হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক সংলাপ, জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংস্কার প্রস্তাব নিয়ে 3টি দলের সাথে আলোচনা শেষে তিনি কথা জানান। আশা করেন যে ঐক্যের মাধ্যমে ফাঁসিবাদ দূর হয়েছে তা অব্যাহত থাকবে। আলোচনায় অংশ নেয় এনডিএম চেয়ারম্যান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন। অপর দুটি দলের নেতারা সংস্কার শেষে ডিসেম্বরেই নির্বাচন দেওয়ার কথা বলেন। সকালে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশন কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে এনডিএম চেয়ারম্যান বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাই দলটি নিষিদ্ধ করা সর্বপ্রথম সংস্কার হবে বলে মন্তব্য করেন তিনি। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। বিকালে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাথে বৈঠক করে ঐক্যমত্য কমিশন। দল দুটির নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার, বিশেষ করে ইলেকশনের জন্য, সেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ভিতর দেশকে যাওয়া উচিত। আমরা নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে। নির্বাচন ডিসেম্বর পরে যাক বা দীর্ঘায়িত হোক, সেটা কিন্তু আমরা কোনোভাবে আসলে মনে করি না। বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে, সেই ঐক্য আবারও পুনরায় প্রতিষ্ঠিত হবে। আর রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই তৈরি হবে জাতীয় সনদ। যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে, সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব এবং অগ্রসর হতে পারব, সেটাকে অব্যাহত রাখতে পারবো। তার এখনো সেই ঐক্য আছে, মতভিন্নতা আছে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপ আগামী মে মাসেই শেষ হবে বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। আমাদের লক্ষ্য হচ্ছে এক। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির যারা সন্ত্রাস চাঁদাবাজির সঙ্গে জড়িত তারা দলটিকে নিঃশেষ করে দেবে, এই মন্তব্য করে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি। বিকেলে রাজধানীর মিরপুর 10-এ এনসিপি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীর উপর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। এনসিপি নেতারা জানান, অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার সাবেক সাধারণ সম্পাদক এসআই টুটুলের নেতৃত্বে হামলা করা হয়। লুকিয়ে থাকা ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দেওয়ার নাম করে তাদের ডেকে নেয় স্থানীয় বিএনপির নেতারা। হামলাকারীরা পুলিশের গাড়িতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বলে অভিযোগ করেন আহত মাহিন।
ঘটনার পর বিষয়টি জেনেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ তাদের। টুটুল সহ সকল হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান আন্দোলনকারীরা। আজকে যাকে মনে করছেন অনেক ক্ষমতাবান, 2 দিন পর মস্তকে বসবে, কে জানে তার ক্ষমতা টলমল হয়ে যাবে। সচিবালয় থেকে শুরু করে থানা পুলিশ নিয়ন্ত্রণ করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এই রাজনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করুন। এই সন্ত্রাসীরা শুধুমাত্র বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা করে ক্ষান্ত হবে না, তারা বিএনপিকে নিঃশেষ করে দিবে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা প্রতি লিটার 14 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর খোলা সয়াবিন তেলের দাম 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, দাম নিয়ন্ত্রণে রাখতে এতদিন সয়াবিন তেলে 2000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এই সময় তিনি চালের বাড়তি দাম দুঃখজনক বলে মন্তব্য করেন। ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন ধরেই তৎপর ব্যবসায়ীরা। অবশেষে 3 দফা বৈঠকের পর সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারিত দাম অনুযায়ী এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 175 টাকার পরিবর্তে কিনতে হবে 189 টাকায়। তবে 5 লিটার সয়াবিন তেলের বোতল কিনলে দিতে হবে 922 টাকা, যা আগে ছিল 852 টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দামও 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলছেন, অর্থনৈতিক সংকট বিবেচনা করে ভর্তুকি কমাতে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আমাদের মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে, তো আমাদের যে সমন্বিত ব্যয় একটা সংসারের, এই ক্ষেত্রে এই 14 টাকা আমরা যদি দেখি যে একটা সংসারে যদি 5 লিটার তেল লাগে, তাহলে 5×14 70 টাকার মূল্য বৃদ্ধি ঘটবে প্রতি মাসে। সো মাসে 70 টাকার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য, এতে কিছুটা হয়তোবা সহনীয় হবে। অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে। বাজারে চালের দাম বৃদ্ধি নিয়েও কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা। আশা করেন আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন ধান উঠলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে। চালের দামটা দুঃখজনকভাবে বেশ কিছু দিন ধরেই বেড়ে আছে। আমাদের বোরো আর সপ্তাহ 2-এর মধ্যে আসবে বাজারে। আল্লাহর রহমতে আমাদের ফসলেও ধানেও একটা বরকত আসবে এবং আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে যাবে। বাণিজ্য উপদেষ্টা জানান, পেঁয়াজ সহ কিছু পণ্যের দাম বৃদ্ধি নিয়ে সতর্ক আছে সরকার। এক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কখনো কখনো আমরা শুল্ক অব্যাহতি দান করি, আমরা আমদানিকে সহায়ক করি, সোদার জন্য মানে ভোক্তা পর্যায়ে মূল্য সহনীয় পর্যায়ে থাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি কর্ম কমিশন পিএসসির সংস্কার এবং 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে দিনভর বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। 44তম ভাইবা শেষ করে 46তম বিসিএস এর তারিখ ঘোষণার দাবি তাদের। পিএসসি থেকে সমাধান না পেয়ে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হন আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে সাক্ষাতের আশ্বাসে 9 ঘণ্টা পর কর্মসূচি স্থগিত করেন পরীক্ষার্থীরা। একদিকে চলছে 44তম বিসিএস এর ভাইভা, অন্যদিকে 45তম বিসিএস এর লিখিত পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষা করছেন অনেকেই। এর মধ্যেই ঈদের আগে হুট করেই আগামী 8 মে থেকে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে পিএসসি। মূলত এ নিয়েই আপত্তি, বিক্ষোভে নামেন পরীক্ষার্থীরা। বিগত কয়েকদিনের আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবারও বেলা 12:30টার থেকে পিএসসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকশো শিক্ষার্থী। 44-এর ভাইভা শেষ হওয়ার আগে 46-এর লিখিত পরীক্ষায় বসতে রাজি নন তারা। 44 বিসিএস এর পরে 46 বিসিএস নিতে হবে, এটা আমাদের একমাত্র দাবি। এভাবে মাঝখান দিয়ে পরীক্ষা নিয়ে আবার গ্যাপ রেখে আবার এভাবে আরেকটা পরীক্ষা নেওয়ার ওভারল্যাপিং করার কোনো প্রয়োজন মনে করতেছি না আমরা। পিএসসি প্রত্যেক বছর তাদের কখন বিসিএস হবে, কবে রিটেন শেষ হবে, কখন ভাইভা হবে, এটার একটা রোড ম্যাপ দেবে। সন্ধ্যা 7টা পর্যন্ত টানা 6 ঘন্টা ধরে পিএসসির সামনেই অবস্থান নেন তারা। এর মধ্যেই 7 সদস্যের একটি প্রতিনিধি দল গিয়ে কথা বলেন পিএসসির চেয়ারম্যানের সাথে, কিন্তু দাবি মানতে নারাজ পিএসসি। বারবার এটা নোটিশ দেয়, প্রজ্ঞাপন দেয়, এটা আসলে আমাদের প্রিপারেশনকে ক্ষতিগ্রস্ত করছে। 44-এর হিসাব শেষ করেই 45-এর রেজাল্টের বাস্তবায়ন করতে বন্দোবস্ত করতে হবে, 45-এর দেন 46-এর পরীক্ষা নিয়ে কথা বলতে হবে। ওনারা বারবার আমাদেরকে বোঝাচ্ছে যে প্রশ্ন ফাঁস হয়ে যেতে পারে, তো প্রশ্ন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো আমাদের না।
পরে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন পরীক্ষার্থীরা। তবে তার আগেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের মুখে আটকে দেয়া হয় তাদের। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয় বুধবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কথা বলবেন তাদের সাথে। এরপরেই স্থগিত করা হয় কর্মসূচি। আমাদের 5 জনের একটা প্রতিনিধি দল তেজগাঁও চিফ অ্যাডভাইজার স্যারের অফিসে, চিফ অ্যাডভাইজার স্যারের যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছেন ওনার কাছে গিয়ে আমরা কথাগুলো বলবো, স্মারকলিপি দিব। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধা 2 আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে জেলার পুলিশ লাইনের পার্শ্ববর্তী ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। মার্চের 1 তারিখ থেকেই সেখানে নিজ ভগ্নিপতির বাড়িতে আত্মগোপনে ছিলেন কবির, জানিয়েছে পুলিশ। আটকের পর শাহ সারোয়ার কবিরকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। বুধবার তাকে গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সবশেষ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন শাহ সারোয়ার কবির। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মিয়ানমারে কারাভোগ শেষে চট্টগ্রামে ফিরেছেন 20 জন তরুণ। স্বজনদের দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। দালালের খপ্পরে পড়েছিলেন এরা সবাই। মালয়েশিয়া নেয়ার কথা বলে নিয়ে যায় মিয়ানমারে। এর পর দেশটির কারাগারে চলে নির্যাতন। এই কান্না কষ্টের নয়, আনন্দের, প্রিয়জনকে ফিরে পাওয়ার। চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে সৃষ্টি হয় আবেগঘন এই দৃশ্যের। মিয়ানমার কারাগারে দীর্ঘদিন বন্দী থাকা 20 জনকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা। প্রিয়জনদের সাথে আবার দেখা হবে ভাবেননি কেউ। রাতে থেকে আমাদের কোনো মানে খুশি শুধু 22 মাস পরে দেখি ফারিও মারাতুন দুনিয়ায় ভাই ভাল লাগে, খুশি লাগে। 2 বছর হাসা হাসি আরা বেশি গিয়া তাছিলাম, আতঙ্কতা ছিলাম। দুনিয়ার মধ্যে মনে করছি যে আমাদের ভাই আবার আমাদের কাছে ছোট করে জন্ম হয়েছে। ভুক্তভোগীরা জানান মালয়েশিয়া নেয়ার কথা বলে তাদেরকে মিয়ানমার নিয়ে যায় দালাল চক্র। জিম্মি করে স্বজনদের কাছ থেকে আদায় করে মোটা অঙ্কের অর্থ। পরে মিয়ানমারে ছেড়ে দিলে দেশটির পুলিশ তাদের কারাগারে পাঠায়। সেখানে চলে অমানবিক নির্যাতন। মিয়ানমার পুলিশদেরকে ধরা দিয়েছে, আমাদেরকে অনেক মারধর করতো। আমাদেরকে প্রতিদিন 10 বারি করে মারতো। হ্যাঁ, আমরা ওদের ভাষা বুঝি না। অনেক খুশি লাগছে আজকে, ঈদের চেয়ে আজকে অনেক খুশি লাগছে। এদের ফিরে পাওয়ার খবর পেয়ে উপস্থিত হন দালালের খপ্পরে পড়ে এখনো নিখোঁজ থাকা অনেকের স্বজনরা। আমার দুঃখ মানে সগর পানি যাচ্ছে, সবগুলো পাইছে, আমারটা পাই নাই। ওরা বলছে হদে মানে মালয়েশিয়া গেলে নাকি মানে অনেক টাকা ইনকাম করতে পাই। ফিরে আসা 20 জনকে স্বজনদের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। এরপরও যারা আটককৃত আছে বাংলাদেশ সরকার আন্তরিক তাদের ব্যাপারে। তারা আমাদের বাংলাদেশের নাগরিক। তারা কষ্টে থাকবে, দুঃখে থাকবে, এটা বাংলাদেশ সরকারও চায় না, বাংলাদেশের কোনো প্রশাসনও চায় না। এর আগে মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পাওয়া এই 20 জনকে নিয়ে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ইশাখা ঘাটে এসে পৌঁছায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে 120 টন ত্রাণ সহায়তা নিয়ে গিয়েছিল জাহাজটি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় কফি হাউসে তরুণীকে মারধরের ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার আলামিন এবং কর্মচারী শুভ সূত্রধরকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সম্প্রতি এক নারীকে হেনস্থা এবং মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সোমবার বিকেলে তাদের আটক করে রামপুরা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দাবি করেছেন ওই তরুণী প্রায়ই ক্যাফেতে এসে ঝামেলা করতেন এবং তিনি মানসিকভাবে অসুস্থ। এরপর তাদের মঙ্গলবার আদালতে তোলা হলে একদিনের রিমান্ড দেওয়া হয়। তবে ভুক্তভোগী তরুণীকে এখনও খুঁজে পায়নি পুলিশ। এলডিসিতে উত্তরণ ঘটেছে 2026 সালে ঘটতে যাচ্ছে, আর এতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনডিসিতে উত্তরণের ফলে কি সুবিধা মিলবে তা না ভেবে বরং নতুন পথ তৈরির দিকে নজর দিতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংস্কারের মাত্রা নির্ধারিত হবে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠকে। জানান, আসন্ন পাকিস্তান বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে অগ্রাধিকার পাবে দেশের স্বার্থ।
বাংলাদেশে এলডিসি উত্তরণ নিয়ে মঙ্গলবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে আলোচনা হয় 2026 সালের মধ্যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে। আলোচনা হয় এতে বেসরকারি খাতে চাপ আসবে কিনা তা নিয়েও। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এই জন্য আমরা প্রিকশনারি মেজার নিতে হয়। তিনি বলেন 2026 সালেই হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। প্রধান উপদেষ্টা এ ব্যাপারে সবাইকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। আত্মবিশ্বাসের সাথে জানান, এলডিসি উত্তরণ ঘটলেও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না। চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারও এরই মধ্যে কাজ শুরু করেছে। আমরা পুরো সাইডে ইনশাআল্লাহ উঠে যেতে পারব। 2026-এ উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে। আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে, ওরা যদি পারে আমরা পারবো না কেন? তবে প্রিকশনারি মেজার থাকবে। যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি সেটা কিন্তু 2026 সালে বন্ধ হয়ে যাবে না। এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে বাংলাদেশ কি সুবিধা পাবে সেই প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেন আনিসুজ্জামান চৌধুরী। বলেন, ভিক্ষার মানসিকতা পরিহার করে নিজেদেরই সুবিধা তৈরি করে নিতে হবে। এলডিসিতে উত্তরণের বিষয়ে জানা গেছে 2018 সালে, তাই এখন তৈরি না বলার অবকাশ নেই। সুবিধা পাওয়ার করবেন কেন? আপনি সুবিধা সৃষ্টি করে নেবেন। আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? আমার এটা তো যে বললাম, আমাদের করণীয় হ্যাংওভার। ভিক্ষার জন্য আমরা কি সুবিধা পাবো? আমি সুবিধা ক্রিয়েট করে নেব। তৈরি নাই যারা বলছেন তাদেরকে আপনারা প্রশ্ন করেন, 2018 সালে যখন সিগন্যালটা পেলেন আপনি তৈরি হননি কেন? সেটা তো এই সরকার ছিল না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দল আর ঐক্যমত্য কমিশনের বৈঠকে নির্ধারণ হবে সংস্কারের মাত্রা। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেই বিষয়গুলো ওনারা ঐক্যমত্যে পৌঁছবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কতটুকু সংস্কার করতে যাচ্ছি, এবং সেই সময় আসলে ডিসিশনটা হবে যে কতটুকু কম সংস্কারে আমরা যাব নাকি বেশি কতটুকু। বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে সরকার দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেবে বলে জানান প্রেস সচিব। আমাদের ফরেন পলিসি হচ্ছে প্রো বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যতটুকু ভাবে অক্ষুণ্ণ রাখা যায় ডিপ্লোম্যাসিতে আমরা সেইটাই করছি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক খবর। গাজা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে তুল কালাম কাণ্ড হয়েছে আমস্টারডাম ইউনিভার্সিটিতে। সোমবার প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ইসরায়েলের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার দাবিতে প্রতিবাদ এবং বিক্ষোভে জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজার প্রতি সংহতি জানিয়ে সমাবেশ চলাকালে মূল ভবনে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। লাঠিপেটা করা হয় শিক্ষার্থীদের, আটক করা হয় বহু বিক্ষোভকারীকে। এক পর্যায়ে ভবনের জরুরি নির্গমন পথ বন্ধ করে সেখানে অবস্থানরত সকল কর্মচারীকে জোর করে বের করে দেয় আন্দোলনকারীরা। ভবনের ভেতর থেকে ইসরায়েল বিরোধী ব্যানার হাতে জানানো হয় প্রতিবাদ। এই ঘটনার অন্তত 5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তার করল যুক্তরাষ্ট্র। সোমবার ভারমন্টে নাগরিকত্ব সাক্ষাৎকারে অংশ নেওয়ার সময় মোহসেন মাহদাউইকে গ্রেপ্তার করে মার্কিন ফেডারেল এজেন্টরা। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিপন্থী আন্দোলনের অন্যতম সংগঠক ভাবা হয় গ্রিন কার্ডধারী মোহসেনকে। অবশ্য ফিলিস্তিনি এই শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত না করার নির্দেশ দিয়েছেন একটি মার্কিন আদালত। এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেপ্তারের জেরে ব্যাপক ক্ষোভ ছড়ায় যুক্তরাষ্ট্রে। শেষ করব খেলার খবর ক্রিকেট দিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিপিএল এ টিকিট বিক্রির অনিয়ম, তৃতীয় বিভাগ কোয়ালিফায়ারে অংশগ্রহণ ফি এর পরিমাণ বাড়ানো আর মুজিব শতবর্ষের কনসার্টে 19 কোটি টাকার অনিয়মের অভিযোগ পেয়ে অভিযান চালায় দুদক। এই অভিযানে দুদককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বারবার বলেছে বিসিবি। দুপুর 12টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযানে আসে দুদকের একটি দল। বিসিবিতে অভিযানে আসেন দুদকের 3 কর্মকর্তা। তবে এই অভিযানের কারণ তখনও অনেকের অজানা। টিকিট বিক্রি 15 কোটি 7 লাখ টাকা হয়েছে টোটাল, তৃতীয় থেকে দশম পর্যন্ত। আর ঠিক আমরা যে লাস্ট আসরটা বলছি 11তম আসর, সেখান থেকে টিকিট বিক্রি থেকে 12 কোটি 25 লাখ টাকা আয় হয়েছে। এবং দুদকের এই অভিযানের নেপথ্যে আছে যমুনা টেলিভিশনের অনুসন্ধান। গত 22 ফেব্রুয়ারি স্যাটারডে নাইট স্পোর্টসে বিপিএল এর তৃতীয় আসর থেকে টিকিট বিক্রির অসঙ্গতি তুলে ধরা হয়। বিষয়টি নজরে আসে দুদকের, যার পরিপ্রেক্ষিতে এই অভিযান। গত 8 বছরে তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত
15 কোটি টাকা আয় দেখানো হয়েছে, কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি। তবে কেবল টিকিট বিক্রির অনিয়ম নিয়েই তদন্ত করতে আসেনি দুদকের কর্মকর্তারা, আরও দুটি অভিযোগও ছিল। তৃতীয় বিভাগ কোয়ালিফায়ারের জন্য গেল কয়েক বছরে 5 লাখ টাকার বিশাল পার্টিসিপেশন ফি করায় অংশগ্রহণ কমে যায় ব্যাপক হারে। তবে ফারুক আহমেদের বোর্ড আসার পর পার্টিসিপেশন ফি কমিয়ে আবারও করা হয় 1 লাখ টাকা, আর তাই এবার অংশ নিচ্ছে 60 দল। তৃতীয় বিভাগ কোয়ালিফায়ারের এই অনিয়মের পাশাপাশি মুজিব শতবর্ষ কনসার্ট আয়োজনেও ব্যাপক দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক। দুদকের কাছে অভিযোগ আছে এই কনসার্টে অন্তত 19 কোটি টাকার অনিয়ম হয়েছে। কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করত ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে 60টা টিম অ্যাপ্লাই করেছে? বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা এই 3rd ডিভিশন কোয়ালিফাইং এর যে সিলেকশন প্রক্রিয়ায়? মুজিব 100-এ 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে প্রায় 19 কোটি টাকা খরচ দেখানো হয়নি। দুর্নীতি দমন কমিশনের এই অভিযানে নিশ্চিতভাবেই ইমেজ সংকট হবে বিসিবির। তবে দুদককে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বিসিবি। আমাদের কাছে এই সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে, এগুলো ওরা চেয়েছেন। আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, এবং আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা করতে পারি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এর সাথে শেষ করছি রাতের বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।